নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। ডক্টর প্রকাশ মল্লিক লাইভ এই শো নিয়ে আমি স্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আপনি কি বিভিন্ন রোগে জর্জরিত, বিশেষ করে ক্যান্সার থেকে স্ত্রী রোগ, বা যারা অন্তঃসত্ত্বা রয়েছেন, যাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে, বা দীর্ঘদিন চেষ্টা করেও মা হতে পারছেন না, বা ধরুন হঠাৎ করেই শীত উধাও হয়ে গেছে, এত তাড়াতাড়ি তো শীতে চলে যাওয়ার কথা নয়। এই সিজন চেঞ্জের সময়টাতে গলা খুসখুস, জ্বর, সর্দি, কাশি, আর কাশি ধরেছে তো লেগেই আছে, ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, কোনো চিন্তা নেই। মল্লিক মেথড রয়েছে, ডক্টর প্রকাশ মল্লিক রয়েছেন দীর্ঘ প্রায় 40 বছরের কাছাকাছি অভিজ্ঞতা নিয়ে আপনাদের জন্য। স্যার, আপনাকে স্বাগত ডক্টর প্রকাশ মল্লিক লাইভ অনুষ্ঠানে। স্যার, প্রথমেই যেটা জানতে চাইব, দীর্ঘ 40 বছরের কাছাকাছি অভিজ্ঞতা আপনার, এই অভিজ্ঞতা দিয়ে আমরা দুরারোগ্য ব্যাধির সফল চিকিৎসা তো আপনার কাছে পাচ্ছি, কিন্তু হালফিলের কিছু প্রশ্নের আমি উত্তর একটু আপনার কাছ থেকে নিয়ে তারপর আপনার অ্যাচিভমেন্টগুলোতে যাব। একদম শীত হঠাৎ করে উধাও হয়ে গেছে, এই অবস্থায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে আপনার কাছে কেউ একজন রোগী আসে, তার চিকিৎসা বা কিভাবে আপনি শুরু করেন, মানে এই যে কাশি থেকে শুরু করে জ্বর, সর্দি, একটা লাগাতার ভাব থেকেই যাচ্ছে, হঠাৎ এই সিজন চেঞ্জে কি কি দেখা দিচ্ছে রোগ? না, অ্যাকচুয়ালি যে রবীন্দ্রনাথের কথায় বলা যায় যে শেষ হলো না শেষ। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে শীত চলে যাচ্ছে কিন্তু হঠাৎ করে একদিন গরম পড়ে যাচ্ছে। এই যে ফ্ল্যাকচুয়েটিং অফ দি ওয়েদার, এটা কিন্তু আমাদের জীবনের পক্ষে খুব কষ্টকর। কাশি একটা তার অন্যতম, অনেক সময় চর্মরোগেরও একটা ব্যাপার হয়। তো ঘটনা হলো যে এক্ষেত্রে গলা ব্যথা, কাশি, এগুলো আমি বলবো কি যে একটু সচেতন হলে ঠান্ডাটা যেন না লাগে, এবং যদি যারা বেরোচ্ছেন সন্ধেবেলা একটু টুপি ব্যবহার করেন। আর আমাদের তো ওষুধ আছেই, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি গার্গিল করতে পারেন। আমাদের রাস্টাক্স, ব্রায়োনিয়া, হিপাসালফার, স্যাভাডিলা, এরকম অনেকগুলো ওষুধ আছে। তার মানে এই ওষুধটা বলছি মানে আপনি খাবেন না, আমি এটা বলতে চাই যে এই ওষুধগুলো আছে অ্যাকর্ডিং টু সিমটমস, এবং ডাক্তারবাবুর অভিজ্ঞতা অনুযায়ী আপনি ব্যবহার করবেন। তবে আপনি যদি খুবই নাক দিয়ে জল পড়া একটা কমন সিমটম, যেটা হচ্ছে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস, এবং সেক্ষেত্রে ইলিয়াম সেফা 30 একটা ডোজ বা দুটো ডোজ খেয়ে নিলে আপনার আশু সমস্যার সমাধান হয়ে যাবে একদম। এবং আরও একটা ব্যাপার হচ্ছে, যখন আপনার ঠান্ডা যাচ্ছে বা আসছে, সেই সময় আমরা বলি কি যে একটু আদা দিয়ে যদি এমনি একটু চা খান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাই রোগ লেগেই থাকবে, কিন্তু হোমিওপ্যাথির ওপরে যদি ভরসা রাখেন তাহলে এই টুকটাক সমস্যা, এবং সবথেকে হোমিওপ্যাথির লাভজনক দিকটা হলো এই যে এতে সাইড এফেক্টটা কম। আপনি হয়তো কোনো একটা অন্য কিছু খেলেন, তাতে কিন্তু সাইড এফেক্ট হয়ে কিন্তু একটা সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটা সমস্যা তৈরি হয়ে যায়। এক্ষেত্রে হোমিওপ্যাথির একটা বেনিফিট হচ্ছে যে সাইড এফেক্টটা কম। তাই আপনাদের যদি কোনো পারিবারিক চিকিৎসক থাকেন, তার সঙ্গে পরামর্শ করে যদি হোমিওপ্যাথি ওষুধ খান, তাহলে আপনার এই যে শীত চলে যাওয়া, শীষের মানে শেষ লগ্নে যে সমস্যা, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কিন্তু সেই শেষ লগ্নে দাঁড়িয়ে আছি। একদমই তাই। আর এই সময়টা খুব সাবধানে থাকতে হবে। গোটা এপিসোড জুড়ে স্যার ছোট্ট ছোট্ট টিপস দেবেন, ঘরোয়া টিপস বা ঘরোয়া টোটকা, সেগুলো মেনে চললেও অনেক উপকার পাবেন। তাই পুরো লাইভ ওই অনুষ্ঠানটা আপনাদেরকে কিন্তু দেখতে হবে। আর হ্যাঁ, আপনাদের জন্য টেলিফোন নাম্বার খুলে দেওয়া হয়েছে, দেখবেন 2টি নাম্বার যাচ্ছে বুকিংয়ের। স্যারকে কেউ দেখাতে চাইলে, স্যারের পরামর্শ চাইলে অবশ্যই আপনারা বুকিং নাম্বারে ফোন করে সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা যেতে পারেন। অথবা এই লাইভেও যদি আপনি স্যারের সঙ্গে, এরকম একজন ব্যক্তিত্ব, এরকম একজন সুচিকিৎসক, এত দীর্ঘ বছরের প্রায় 4 দশকের কাছাকাছি তার অভিজ্ঞতা, তিনি আমাদের স্টুডিওতে রয়েছেন, আমরা পেয়েছি তাকে আজকে অনেক চেষ্টার পর। তো সেই ডক্টর প্রকাশ মল্লিকের সঙ্গে সরাসরি যদি এই মুহূর্তে আপনি ফোন করে কথা বলতে চান, তাহলে ফোন করুন। দেখুন 2টি নাম্বার যাচ্ছে ফোনের, এই লাইভে অনুষ্ঠানে ফোন করার জন্য, আর 2টি নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার, মেনশন করে দেওয়া হচ্ছে, আপনারা ফোন করতে পারেন। স্যার, আমি একদম একটু দুরারোগ্য ব্যাধির দিকে চলে যাব। মারণ রোগ ক্যান্সার এখন প্রায় প্রচুর মানুষের হচ্ছে স্যার, তো আপনি কিভাবে এই সাহসটা নিয়ে শুরু করলেন কাজটা, যে ক্যান্সারের ট্রিটমেন্ট, এটা তো একেবারেই কোনো ছোট বিষয় নয়, অনেকটা রিসার্চ করতে হয়েছে আপনাকে। অবশ্যই, এবং ক্যান্সার আসলে জটিল রোগের ব্যাপার। আমার ভাই বিকাশ মল্লিক, তার ব্রেন টিউমার হয়েছিল। এবার আমার আজকে যে হোমিওপ্যাথি ডাক্তার হওয়া, সেই একটা ঘটনা পরম্পরা। কারণ তখনকার মডার্ন ট্রিটমেন্ট করে আমার বাবা প্রায় 4-5 লক্ষ টাকা খরচা করে সর্বশান্ত হয়ে গেছিল। তাই আমার বাবা বাধ্য করেছিল আমাকে হোমিওপ্যাথি ডাক্তার হতে, এবং তখন আমি ডাক্তার হতে চাইনি, কারণ হোমিওপ্যাথি ডাক্তারদের সামাজিক সম্মান সেই জায়গায় ছিল না। তো সেই কারণে, কিন্তু আমার জন্ম বীরসিংহ গ্রামে,
তাই বিদ্যাসাগরের হোমিওপ্যাথি চর্চা আর বাবার অনুপ্রেরণা এই দুটো মিলেই আমার হোমিওপ্যাথি চিকিৎসক হওয়া। এবং তখন থেকেই প্রথম থেকেই আমার যেমন ব্রেন টিউমার উপরে একটা স্পেশাল ইন্টারেস্ট ছিল, ক্যান্সার বা এই সমস্তগুলো নিয়েও আমার স্পেশাল ইন্টারেস্ট। এবং আমি গ্রামে যে সমস্ত, আমি যখন গ্রামে থাকতাম, চেম্বার বন্ধ হয়ে যাওয়ার পরে আমি সাইকেল নিয়ে 10 কিলোমিটার 12 কিলোমিটার সমস্ত যে ক্যান্সার রুগীর বাড়িতে চলে যেতাম। তারা হয়তো বিশ্বাস করতে পারতো না সেই সময়, কিন্তু তখনকার সময়ের ট্রিটমেন্টটা আমি লক্ষ্য করতাম এবং আমার যোগ্যতা মতো আমি তাদেরকে বলতাম যে ক্যান্সার একটা টিবেন্ডাস পেইন হয়। আমি তাদের বলতাম যে সমস্ত তারা কলকাতায় ডাক্তার দেখাচ্ছে, যে যখন ব্যথা হবে যদি প্রয়োজন মনে করেন আমার কাছে আসতে পারেন, তখন তারা হয়তো ব্যথাটুকুর জন্য আমার কাছে আসতো এবং তাদের সেই অভিজ্ঞতা পরবর্তীকালে আমার ব্যথা সেরে যাওয়ার পরে এবং তারা আমার প্রতি নির্ভরশীল হয়ে পড়ে, তখন আমি এটা নিয়ে গবেষণা শুরু করি এবং পেশেন্ট দেখতে শুরু করি। এবং আজকে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলছেন যে মারণ রোগ শুধু এখন নয়, আগামী দিনে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে হবে, বিশেষ করে মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার এবং এগুলো বেশি করে হবে। তো সেই জন্য আমার বই আছে ক্যান্সার হোমিওপ্যাথি চিকিৎসা, এবং এই ক্যান্সার হোমিওপ্যাথি চিকিৎসা আমাদের ইংরেজি বাংলা দুটো বই আছে। এবং ভারতবর্ষে এবং যারা বাংলা জানে মানে ত্রিপুরা, আসাম, তারা কিন্তু যারা এখন চিকিৎসা করে হোমিওপ্যাথি, বেসিক্যালি আমার বইটা। এবং আমাদের যে প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন পরিমল ব্যানার্জি আমার বইটা দেখে বলেছিলেন যে তুমি তো দারুণ কাজ করেছো, তুমি এগিয়ে যাও। তো যাই হোক, এই ক্যান্সারের নির্মূল করা যাচ্ছে না হয়তোবা, কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো আমাদের কাছে পেশেন্ট আসে যখন তাকে বলে দেওয়া হয় যে আপনি 2 দিন বাঁচবেন কি 3 মাস বাঁচবেন, এবং তার টিবেন্ডাস পেন এবং এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ একটা ক্যান্সার পেনকে যদি ম্যানেজমেন্ট করতে হয় তাহলে প্রিলিমিনারি ম্যানেজমেন্ট যদি পার সিটিং 10,000 টাকা লাগে, আর যদি সেটা ডিপসিটেড হয় তাহলে পার সিটিং 1,19,000 টাকা লাগে। সেই ক্ষেত্রে আমাদের কয়েক হাজার টাকার ওষুধে তারা পেন কিলিংটা করতেই পারে। এবং আমরা যে সমস্ত হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে যে সমস্ত পেশেন্টকে বলে দেওয়া হয়েছিল 3 মাস বাঁচবে, তারা আমরা 10 বছর 12 বছর বাঁচিয়ে রাখতে পেরেছি। এবং ইন মডার্ন সায়েন্স তারা বলছে যদি একটা ক্যান্সার পেশেন্টকে 5 বছর বাঁচিয়ে রাখা যায় তাহলে সেটাকে কিওর বলে ধরে নেওয়া যায়। আমি এখানে আরেকটা মেসেজ দিতে চাই, যারা এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে বেশি অ্যানিম্যাল প্রোটিন টেক করলে ক্যান্সারের একটা কারণ, সন্তানকে বক্ষদুগ্ধ থেকে বঞ্চিত করলে তার একটা কারণ, আরেকটা বলছে যাদের বংশগতির ধারায় ক্যান্সার আছে, অর্থাৎ মা বাবা কাকাদের ক্যান্সার আছে। এক্ষেত্রে একটা গ্রেট মেসেজ টু দি পিপল অফ দি ওয়ার্ল্ড আমি দিতে চাই যে ওই সমস্ত যাদের জেনেটিক্যাল লেভেলে ক্যান্সার প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে, এক্ষেত্রে আমাদের যদি মায়োজোমেটিক ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু ক্যান্সারকে 20% প্রতিহত করে দেওয়া সম্ভব। একদম। আচ্ছা, এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখতে চাইবো যারা ফেসবুকে আছেন তারাও কিন্তু আর+ নিউজের ফেসবুক পেজে আপনারা সরাসরি লাইভ যাচ্ছে, এখানেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফোন করতে পারেন। অনেকেই লাইভ দেখছেন আমি দেখতে পাচ্ছি, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি ফোন করতে পারেন। স্যার, এবার আসবো যে জায়গায় প্রেগন্যান্সি, মানে অনেক চেষ্টা করেও সে মা হতে পারছে না বা তার গর্ভবতী অবস্থা হচ্ছে না, অনেক চেষ্টার পরেও সে জায়গায় দাঁড়িয়ে তাকে কিভাবে ট্রিটমেন্ট করেছেন আর কতটা সফল হতে পেরেছেন? না, এই প্রশ্নটা আপনি একটা বিরাট প্রশ্ন। অনেকে ভাবে হোমিওপ্যাথি ডাক্তার কিভাবে বন্ধ্যাত্বের চিকিৎসা করবে, এবং আমি এই বন্ধ্যাত্বের চিকিৎসা করতে শুরু করেছিলাম। আমাদের কাছে কিছু পেশেন্ট আসতো, তারা বলতো স্যার আমার তো 3 বার IVF করেছি, তো সেই পেশেন্ট আমার বাচ্চা হয়নি, আমার তো আর বাচ্চা হবে না, তা আপনি আমাকে সুস্থ রাখার জন্য ট্রিটমেন্ট করুন। তো আমি তাদেরকে বলেছিলাম ঠিক আছে আমি দেখছি, তোমার ট্রিটমেন্টটার পাশাপাশি আমি যখন বলবো তুমি তখন আবার একবার IVF করবে। বলে সেটা কি সম্ভব? তা আমি তাদেরকে ট্রিটমেন্ট করার পরে তখন 6 মাস 7 মাস পরে এতে কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স থাকে, সেগুলোকে যখন কন্ট্রোল করে দেয়, যা প্রোল্যাক্টিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরনের যে ব্যালেন্স, এগুলো তার সঙ্গে তার মেনস্ট্রুয়াল যে ফ্যাক্টর, এগুলোকে দেখে আমি তারপরে 1 বছর পরে বললাম তুমি এবার IVF করো। তারপরে সে বাচ্চা হতে পেরেছে। তখন আমাকে সেই মেয়েটি জিজ্ঞেস করছে যে স্যার এটা কী করে সম্ভব হলো, আগে তো হলো না। আমি বললাম দেখো আমরা তো গ্রামের ছেলে, চাষির ছেলে, তোমার জমিটা ঠিক ছিল না, তোমার বীজটা হয়তো ঠিক ছিল, জমিটা ঠিক ছিল না। তো এইভাবে, এবং আমাদের একজন অতীতের প্রখ্যাত চিকিৎসক ছিলেন, তিনি অ্যাকচুয়ালি লেখক ছিলেন, প্রসাদ বন্দ্যোপাধ্যায়। তার একটা ফ্যামিলি প্ল্যানিংয়ের উপরে একটা বই ছিল, ছোট্ট বই। তাতে উনি বলেছিলেন যে নেট্টামিউর ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কাজ করে, যদিও এটা গবেষণার প্রয়োজন আছে, ফ্যামিলি করা উচিত নয়, কিন্তু এই যে নেট্টামিউর এই কাজটা করতে পারে এই বিষয়ে আমার একটা ধারণা হলো। তা আমি অনেক দিন আগে, প্রায় 20 বছর আগে আমি গঙ্গাসাগরে গেছিলাম। সেখানে আমি ফ্রি ক্যাম্প করি, আমরা ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির মাধ্যমে বিভিন্ন জায়গায় ফ্রি ক্যাম্প করি। সেখানে প্রায় 20 থেকে 30টা বন্ধ্যাত্ব নারী পেয়েছিলাম।
আচ্ছা। তখন আমার ওই প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের লেখাটা মনে পড়লো। ওখানে আমার মনে হলো যে গঙ্গাসাগর তো সমুদ্রের উপকূল, অর্থাৎ এখানে যে নেট্টামিউর হচ্ছে লবণ, তো সেই লবণের অধ্যুষিত এলাকার জন্য কি এইটা হচ্ছে। তখন আমি তাদেরকে রেন্ডামলি আমি তাদেরকে নেট্টামিউর বিভিন্ন পোটেন্সিতে দিয়েছিলাম। তার থেকে সেই ওষুধ খেয়ে পরবর্তীকালে 10-12 জনের মধ্যে প্রায় 5 জন তারা কিন্তু মা হতে পেরেছিলেন। এরকম এটা তো গবেষণা, বিশাল achievement। মানে আমার প্র্যাকটিক্যাল গবেষণা হয়তো মানে কোনো ইউনিভার্সিটি ল্যাবরেটরিতে নয়, কিন্তু আমি ওই মানুষের কাছে গিয়ে, এবং তারপর থেকে আমি এখন বাংলাদেশ থেকে শুরু করে নেপাল থেকে শুরু করে প্রত্যেকটা জেলা থেকে যখন লোক আসে, যদিও কারো স্ট্রাকচারাল যদি ইউট্রাস না থাকে তখন আমরা কিছু করতে পারবো না, কিন্তু ফাংশনাল ডিস্টারবেন্স থাকলে আমরা কিন্তু এক্ষেত্রে বিরাট সাকসেস। এবং এই যে গঙ্গাসাগরের মহিলারা আমাকে একটা সম্বর্ধনাই দিয়েছিল হোমিও সাগর বলে, আমি বললাম এই টাইটেলটা তোমরা দিলে কেন? না, বললো আপনি তো বিদ্যাসাগরের দেশের লোক সাগর, আর আমাদের এটা গঙ্গা সাগর, এই জন্য আপনি হোমিও সাগর। তো এই সব ব্যাপারগুলো ঘটে, এবং সেই জন্য আমি এখন বর্তমানে, এবং আরও একটা ব্যাপার থাকে, এগুলো অনেক ফ্যাক্টর, যেমন যাদের কিন্তু হিস্ট্রি অফ অ্যাবর্শন থাকে, এটা আমি যেহেতু বলছি এই জন্য চ্যানেলে যে এগুলো মানুষকে কনসাস হতে হবে, যে হিস্ট্রি অফ যে অ্যাবর্শন থাকে তার জন্য ইনজুরি অফ দি ইউট্রাস হওয়ার কারণে অনেক সময় বন্ধ্যাত্বের শিকার হয়। তো যদি এই ঘটনাটা থাকে, কিছু মনে করবেন না, অনেক সময় প্রি ম্যারাইটাল কন্ডিশনেও এগুলো হয়, কিন্তু যদি ডাক্তারবাবুর কাছে গোপনতা রাখবেন না, এবং সেই কন্ডিশনগুলো দেখে আমরা যখন ট্রিটমেন্ট করি, এরকম অসংখ্য আমরা এই যে বন্ধ্যাত্বের ক্ষেত্রে সাফল্য লাভ করেছি। অবশ্যই খাদ্যের কিছু ভূমিকা আছে, এবং সেক্সুয়াল যখন আপনি মিলন হবে, সেই মিলনের টাইমিংটাও একটা ফ্যাক্টর, কারণ যে ওভাম এবং ডিমটা যে সিক্রিয়েশন হচ্ছে তার একটা টাইম থাকে, সেগুলো ডাক্তারবাবুর সঙ্গে বা আমাদের সঙ্গে পরামর্শ করলে, আমরা নির্দিষ্ট টাইম বললে আমরা, এবং এখন হয়তো মনে করতে পারেন যে ভারতবর্ষের জনসংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের কাছে এখন ডে টু ডে অনেক অসংখ্য বন্ধ্যাত্বের রুগী আসে, তাদের যে কি দুঃখ, সেই দুঃখটা এখন এই বয়সে হয়তো আপনারা অনেকে অনুভব করতে পারবেন না। বাচ্চা না হওয়ার কি যন্ত্রণা, এবং আমার কাছে মধ্যমগ্রাম থেকে একটা পেশেন্ট এসছে, তার বাচ্চা হয়নি বলে সে একটা কালার টিভি কিনছে, তখন তার পাশের বাড়ি তাকে বলছে যে তোমার তো বাচ্চা হয়নি, তুমি টিভি কিনছো কেন। মানে এই কুসংস্কার। এবং এখনো গ্রামে আমরা আগে জানতাম যে বাঁজা বলে, এখনো কিন্তু আমাদের কলকাতা শহরেও যার বাচ্চা হয়নি বলে তাকে অনেক কটূক্তি শুনতে হয়, এবং সেই মানসিক যন্ত্রণা এবং বাচ্চা না হওয়া সব মিলিয়ে তার একটা দুর্বিষহ মানসিক চাপের তৈরি হয়। সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করি, এবং এক্ষেত্রে একটা বলি যে এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ, তারা বলে, আমি ওই পেশেন্টের কাছেই শুনেছি, যদি আইভিএফ করেন তাহলে তারা বলছে 30% সাকসেস, 70% ফেলিওর। আর আমি আমার এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বলতে পারি আমাদের 40% সাকসেস, 60% ফেলিওর। দ্য পার্সেন্টেজ অফ ফেলিওর অ্যান্ড সাকসেস, সেটাও কিন্তু ডিফারেন্স হয়ে গেছে ইন কেস অফ মডার্ন সায়েন্স অ্যান্ড ইন কেস অফ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। একদম স্যার, আরও অনেক বিষয়ে জানার আছে, তবে দর্শক বন্ধুরা একটু রয়েছেন আমাদের সঙ্গে, একটু কথা বলে নিই। নমস্কার, বলুন আজকে কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, দিদি বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। বলছি কি ডাক্তারবাবু, আমার মানে শ্বশুর মশাই আছেন, বলুন, শোনা যাচ্ছে, বলুন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার শ্বশুর মশাই 80+ বয়স। তো উনি মানে ওনার বিনা মেডিসিনের মানে ল্যাট্রিন হয় না, মানে খুব কনস্টিপেশনের প্রবলেম। আপনার এই বিনা মেডিসিন বলতে মেডিসিন না কোনো পারগেটিস, কোনো গুঁড়ো টুড়ো খান আয়ুর্বেদিকে? হ্যাঁ, তো এক্ষেত্রে বলবো যে আপনি জলটা পর্যাপ্ত খেতে হবে, হোমিওপ্যাথি ওষুধ আছে, এবং সেই সঙ্গে সঙ্গে যে ইসবগুল যদি আপনি খেয়ে থাকেন, ইসবগুল খেলেও হবে, এতে মেডিসিনাল কোনো প্রোডাক্ট নেই, কিন্তু সেটা শুকনো খাবেন, মানে মুখে 1 চামচ দিয়ে জল খাবেন, তাহলে কি হবে না স্টোমাকে গিয়ে ওটাকে পাচিত করে সেটা বের করবে। আর তাতেও যদি না হয় হোমিওপ্যাথি চিকিৎসার শরণাপন্ন হন, কারণ যত বয়স বাড়ে আমাদের যে স্টোমাকের একটা পেরিস্টোটিক মুভমেন্ট হয়, সেই মুভমেন্টটাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুব কার্যকরী। এক্ষেত্রে আরেকটা কথা বলবো, সবসময় যে ওষুধ দিয়ে তো প্রয়োজন আছেই, কিন্তু চিয়া সিড বলে একটা জিনিস আছে, অনেকে ওটাকে মেয়েরা ব্যবহার করে যারা মোটা হয়ে যাচ্ছে, তার কিন্তু বাস্তবিক এর মধ্যে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আছে, এবং সেই জন্য একটি বয়স্ক মানে মহিলা বা পুরুষের ক্ষেত্রে তার কিন্তু ডিসব্যালেন্স অফ পটাশিয়াম সোডিয়াম হয়। সেখানে যদি আপনি 2 চামচ করে যদি আপনি রাত্রেবেলা ভিজিয়ে রাখেন, খান, আর তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করেন, তাহলে আপনার মানে শ্বশুরমশাইয়ের এই সমস্যাটা চলে যাবে। এবারে কোনো
মানে ভয় পাবেন না, আমরা আপনাদের পাশেই আছি। একদম। এছাড়াও দিদি আপনি ব্যারাকপুর থেকে দেখছেন, সে কারণে আপনার জন্য জানিয়ে রাখবো যে দমদমে কিন্তু স্যার বসেন। আমি নাম্বার আমাদের স্ক্রিনেই যাচ্ছে, বুকিং নাম্বার, আপনি যদি দেখাতে চান যে টিপসগুলো স্যার দিলেন বা যেগুলো মেনে চলার কথা বললেন সেগুলো আগে মানুন, না হলেও যদি সমস্যা হয় কারণ বয়স হয়ে গেছে তার, তাহলে আপনার শ্বশুরমশাইকে নিয়ে স্যারের কাছে আসতে পারেন। আমি ঠিকানাগুলো এবং জায়গাটা বলে দিচ্ছি। মল্লিক হোমিও হল, দমদম কুইন, বিল্ডিংটির নাম, ফার্স্ট ফ্লোরে বসেন, দমদম স্টেশনের কাছাকাছি, একদম 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাছেই, 88/1 দমদম রোড, একদম কাছেই। থার্সডে, স্যাটারডে, বৃহস্পতিবার এবং শনিবার উনি বসেন 12টা থেকে 4টে। কাইন্ডলি আপনি বুকিং যে নাম্বার যাচ্ছে সেটা একটু নোট করে নিন, নোট করে আপনি বলুন যে আপনি দমদমের চেম্বারে দেখাতে চান, আপনি কিন্তু চলে আসতে পারেন। এছাড়াও উনি মহাত্মা গান্ধী রোডেও বসেন, আমি সেই সমস্ত বলে দেব, এবং উনি জেলাতেও যান। স্যারের বিস্তার মোটামুটি সব জায়গায় বাংলা জুড়েই, আসবো সেদিকে। তবে আমি একটু স্যারের কাছে আরেকটা প্রশ্নে যাব। স্যার, আমরা ক্যান্সার এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বা অন্তঃসত্ত্বার কোনো সমস্যার ক্ষেত্রে, বন্ধ্যাত্বের ক্ষেত্রে আপনাদের ট্রিটমেন্ট তো জানলাম, হ্যাঁ, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এখন যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবং ঘটনা হলো এক্ষেত্রে সমস্ত ইয়াং যে সমস্ত মহিলারা, এবং আমার কাছে এরকম আছে যারা চাকরি করে, তাদের কিন্তু অনেক এটা ফার্স্টে স্টপেজ অফ মেনস্ট্রুয়েশন হয়ে যায় এবং তার ক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু তার বন্ধ্যাত্বের শিকার হয়। এবং এক্ষেত্রে আমি কিন্তু কিছু মনে করবেন না, আমি পেশেন্টকে দেখে মুখ দেখে বলে দিতে পারি। এবং কালকেই বইমেলাতে গেছিলাম, তা একজন ভদ্রলোক আমাকে চেনে, পরিচয় করে, তার মেয়ের সঙ্গে পরিচয় করে দিচ্ছে। আমি বললাম তুমি কিছু মনে করবে না বাবা। সেই মেয়েটিকে বললাম তুমি কিন্তু পলিসিস্টিক ওভারির পেশেন্ট। তখন তার বাবা বলছে হ্যাঁ আমি তো কালকেই আমি একটা ইউজি করেছি স্যার, ধরা পড়েছে, আপনার কাছে যাবো। এক্ষেত্রে হোমিওপ্যাথি ইজ দ্য ট্রিটমেন্ট ইজ বেস্ট, কারণ এক্ষেত্রে তো অপারেশন করা যাবে না, তাহলে তার ভবিষ্যতে বন্ধ্যাত্বের শিকার হবে। এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা কিন্তু হোমিওপ্যাথিতে দি বেস্ট, এবং আমাদের এক্ষেত্রে বলবো 95% সাকসেস। এক্ষেত্রে খাদ্যের ভূমিকা, পরিশ্রম করা এবং হোমিওপ্যাথি চিকিৎসা, এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবং আমার কাছে এমন পেশেন্ট আছে যার 3 বছর মেন্স হয়নি, এবং যারা গাইনোকোলজিস্ট তাকে ট্রিটমেন্ট করেছে, এই এতদিন ধরে তার ট্রিটমেন্ট করার পরে তাকে হরমোনাল ট্যাবলেট দিয়ে যখন কন্ট্রোল করেছে, তারপরে সে বলেছে যে এবারে তুমি অল্টারনেটিভ মেডিসিনে যাও। হোমিওপ্যাথির কথা বলেনি, কিন্তু অল্টারনেটিভ মেডিসিনের কথা বলেছে। এরকম একটা জায়গায় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দাঁড়িয়ে আছে। এখন গাইনোকোলজিস্টরাও অনেক সময় হোমিওপ্যাথি ট্রিটমেন্টে শরণাপন্ন হতে বলে, তার কারণ মহিলা এবং মা এবং শিশুর চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথি অনবদ্য। এবং যত রকমের মেনস্ট্রুয়াল প্রবলেম, সেটা ডিসম্যানোরিয়া হতে পারে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আরও এবং চকলেট সিস্ট হতে পারে, এবং অনেক সময় সিস্টের কারণেও এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুব অনবদ্য। এবং উইদাউট এনি সার্জেন নাইফ কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে আমি এই সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে। একদম। অনেক দর্শক বন্ধু ফোনে অপেক্ষা করছেন, একটু কথা বলে নি। নমস্কার, বলুন কে রয়েছেন? আচ্ছা, যোগাযোগ কি কোনোভাবে বিচ্ছিন্ন হয়েছে? আপনি আরেকবার ট্রাই করুন। আর যারা ফোন করবেন প্লিজ আপনাদের ধৈর্য ধরে একটু লাইনে থাকতে হবে, কারণ স্যার তো একটা জিনিস বোঝাতে হঠাৎ করে মাঝে ফোনটা নিলে সম্পূর্ণ হবে না তার বোঝানোটা বা গাইডলাইনটা। সে কারণে ফোন করে কাইন্ডলি দর্শক বন্ধুরা একটু হোল্ড করে থাকবেন। আরও একজন দর্শক বন্ধু আছেন আমাদের সঙ্গে, বলুন কে রয়েছেন? নমস্কার, আমি কল্যাণী থেকে বলছি। হ্যাঁ, একটু জোরে বলবেন দাদা, বলুন কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। বলুন। মেয়ের এর আগে বললেন তো বেস্টে টিউমার হয়েছিল, ডাক্তার দেখালাম, ওই ডাক্তার প্রায় 6 বছর পরে ওষুধ খেলো, একটা দেখাই, তারপরে আর বললো কি যে অপারেশন করো। এই অপারেশন কমালাম, এখন আমার পেটে এক থেকে ব্যথা হচ্ছিল, এক্সরে হয়েছে, তাকে পেটের ভিতরে সুস্থ একটু। কত বয়স আপনার মেয়ের? মেয়ের বয়স এই তো 26। বিয়ে হয়েছে কি না? আমার বিয়ে হয়েছে? বলে বিয়ে হয়েছে? মেয়ের বিয়ে হয়েছে? না 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 না। আচ্ছা, এইটা আপনি এই যে সমস্যাটা আমাদের কাছে বারবার আসে, আমরা চটজলদি সমাধানের জন্য অনেক সময় অপারেশন করে দিই, কিন্তু তার যে সিস্টেমেটিক ডিরেঞ্জমেন্ট, ফাংশনাল কন্ডিশনটাকে যদি ভালো না করা যায়, এরকম আমি অনেক পেশেন্ট পাই। একটা অপারেশন করেছে ক্লাস 6-এ পড়ার সময় বা 9-10-এ পড়ার সময়, যখন এখন গ্র্যাজুয়েশন করছে, এখন আবার একটা বেস্টে হয়েছে। এবং এই বেস্টের ক্ষেত্রে একটা কথাকে এখানে মানতে হবে, তার কিন্তু ব্রা পরার ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে, এবং প্যাডেড ব্রা কম পরবেন। এবং অনেক সময় এখনকার মহিলা বা মেয়েরা, আমাদের বাচ্চা সন্তান সম মেয়েরা, তারা কি করে প্যান্টি এবং ব্রা পরে ঘুমিয়ে যায়। এটা করবেন না। তাতে কি হয়, যে
মাস্কুলারিটি অফ দি বেস্ট, তার যে সার্কুলেশন সেগুলো কিন্তু প্রপার ওয়েতে হয় না। একদম। এবং সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা এবং এইখানে আপনার লাইফস্টাইলটা যদি চেঞ্জ না করেন তাহলে পুরোপুরি ভালো হবে। তবে এক্ষেত্রে আশ্বস্ত করতে পারি হোমিওপ্যাথি চিকিৎসা আপনার মেয়ের এই সমস্যার সমাধান করে দিতে পারবে উইদাউট এনি অপারেশন। এবং এক্ষেত্রে একটা ব্যাপার, যেহেতু আপনার মেয়ের বিয়ে হয়নি, কিছুদিন আগে একটা শূন্য এ বুকে বলে একটা সিনেমা হয়েছিল, এবং সেই শূন্য এ বুকে একটা মহিলার যদি বেস্টকে অপারেশন করে দেওয়া হয় তার ফ্যামিলি লাইফে বিরাট কন্ডিশন তৈরি হয়। এবং উইদাউট বেস্ট তার বাচ্চা হলে সে দুধ পাবে না, সেটা তো আলাদা কন্ডিশন। এবং যৌন জীবনে, দাম্পত্য জীবনে এইগুলো কিন্তু বিরাট সমস্যার সৃষ্টি হয়। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা এবং প্রথম থেকেই যদি, এবং আমি বলবো একটা সেলফ এক্সামিনেশন অফ বেস্ট করতে হবে। এবং আমি যাদের বেস্টে টিউমার হয়নি তাদের জন্য বলছি, বাথরুমে গিয়ে আপনি সেলফ এক্সামিনেশন করবেন। কোনো যদি দোলা পান অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইউএসজি করতে পারেন আর মেমোগ্রাফি করতে পারেন। সেগুলো করে প্রপার ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে করলে আপনার বেস্ট তো হবেই না, এবং এই বেস্টের আলটিমেট হচ্ছে বেস্ট ক্যান্সার, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। এবং সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে ক্যান্সার পর্যন্ত যেতে দেবে না। আর ক্যান্সারের পেশেন্ট, আমরা ক্যান্সার ভালো করি, আমি ক্যান্সার সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু বলতে চাই ক্যান্সার যাতে না হয় আপনাকে সচেতন হতে হবে এবং লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আর হোমিওপ্যাথি চিকিৎসা নিতে হবে। তাহলে এরকম একটা জটিল দুরারোগ্য ব্যাধির হাত থেকে আপনার জীবনকে দূরে রাখতে পারবেন। একদমই তাই। এবং সেজন্যই যে স্যারের কাছে আমরা বারবার যে কারণে আসতে বলছি, যে যেখানে মানুষ হতাশ হয়ে যায়, যেখানে মানুষ সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আমি এমন পেশেন্টের বাইটও আমরা নিয়েছি, আপনারা প্রতিবেদনে দেখতে পেয়েছেন সেটা, সেই মানুষের কাছেও স্যার ভগবান। স্যার, আমরা আপনার চেম্বারে গিয়ে যে প্রতিবেদন তৈরি করার জন্য যখন দেখা হয়েছে, কিছু কিছু পেশেন্ট বলেছেন যে সমস্ত দরজা বন্ধ হয়ে গেছিল, সমস্ত আশা আমার চলে গিয়েছিল, স্যারের কাছে এসে আমি জীবন ফিরে পেয়েছি, এরকমও আমরা দেখেছি স্যার। হ্যাঁ, এটা তো আমাদের কাছে প্রতিদিনই আসে। তবে সবকে যে ভালো করতে পেরেছি সেটা নয়, আমাদের জীবনেও ব্যর্থতা আছে। কেউ মানুষ যদি বলে আমার ব্যর্থতা নেই এবং সেই ব্যর্থতা আমাকে খুব কষ্ট দেয়, কিন্তু আমাদের কাছে দুঃখের ব্যাপার হলো সব পেশেন্ট লাস্ট পর্যায়ে আসে। এবং এরকম একটা পেশেন্টের কথা বলছি যেটা আমার জীবনে, এই যে শুধুমাত্র বইয়ের পড়া, আমি আমার ছাত্রদের বলি ইন বিটুইন টু লাইন্স, যেখানে কোনো লেখা নেই সেখানটা পড়তে হবে, সেটাই জীবন। এবং আমি ওই জন্য বলি যে নো ফুল স্টপ টু হোপ। এবং এক্ষেত্রে কেন বলবো, যে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল করোনা পিরিয়ডে, সে 12 বছর বয়সে হারপিক খেয়ে নিয়েছিল এবং তার জন্য তার গলাটা কনস্ট্রিকশন হয়ে গেছিলো। সে যখন ভেলোরে বা অন্যান্য জায়গায় গেছে, তারা তাকে ডাইলেশন করতে বলেছে, এবং তখন ডাইলেশনটা করতে হবে তাকে কিন্তু 3 মাস ছাড়া ছাড়া। পিজিতে করতো, কিন্তু পিজিতে ওই সময় যখন করোনা পিরিয়ডেতে সিট পাইনি, তখন আমার শরণাপন্ন হয়। তো এবং সে এলোপ্যাথি হোমিওপ্যাথি সবই করেছে, কিন্তু ডায়ালিসিসটাই, এবং তাকে বলেছে পরবর্তী ক্ষেত্রে তোমার ক্যান্সার হবে এবং এখানটা কেটে ফেলতে হবে, কেটে তোমাকে টিউব দিয়ে খাওয়াতে হবে। তো সে যখন এসছে, তো আমার ছেলেও হোমিওপ্যাথি ডাক্তার, নাম ডাক্তার পার্থসারথী মল্লিক। আমরা দেখলাম যে কনস্ট্রিকশন অফ ইসোফেগাসটা কতগুলো ওষুধ আছে, এবং সেই ওষুধগুলো কিন্তু সমস্ত হোমিওপ্যাথি ডাক্তাররা দিয়ে ফেলেছে। তখন আমি কি দেবো? তখন আমি আমার ছেলেকে বললাম, দেখ তো এই হারপিক অ্যাসিড ওষুধটা, হারপিকটা কি অ্যাসিড দিয়ে তৈরি? আমার ছেলে বললো এটা মিউরিক অ্যাসিড দিয়ে তৈরি। তা আমরা সময়ে মিউরিক অ্যাসিড দিতেই পারি, কিন্তু মিউরিক অ্যাসিডটাও দেওয়া হয়েছে। তখন আমার ছেলেকে বললাম যে মিউরিক অ্যাসিডের অ্যান্টিডোট কি? অবাক হবেন, একটা সাধারণ ওষুধ সবাই জানেন, মমতা ব্যানার্জি মাঝে মাঝে এই কথাটা বলে যে ব্রায়োনিয়া খাও। তো সেই ব্রায়োনিয়া হচ্ছে অ্যান্টিডোট অফ মিউরিক অ্যাসিড, এবং সেই ওষুধটা দেওয়ার পরে এই করোনার পরে তাকে আর যেতে হয়নি, তারা ডায়ালিসিস করতে হয়নি। এবং এই যে থিঙ্কিংটা, ওই জন্য বলছে দৃষ্টিভঙ্গি বদলাও, শুধুমাত্র পড়লেই হবে না। এই জন্য এমন একজন চিকিৎসকের কাছে আপনাকে যেতে হবে যে শুধুমাত্র রুগী অনেক হলেই রুগীর ডাক্তার নয়, তাকে ভাবনা, এই যে আমার এটা কোনো বইয়ে লেখা নেই, ওই যে তার ব্রায়োনিয়ার মতো একটা সামান্য ওষুধ দিয়ে তার ওই এটাকে আমরা ভালো করে দিতে পেরেছি। এবং রিসার্চ এবং মনন এবং চিন্তন এবং দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, এবং তবেই একজন ডাক্তার। এবং ডাক্তার কিন্তু সবাই হয়, তাই জন্য বিধান রায় সবাই হতে পারেনি। সেই জন্য ইনটিউশন বলে একটা ফ্যাক্টর আছে, সেই ইনটিউশনটা যত বেশি সে তত বড় ডাক্তার আমার মনে হয়। এবং সেই জন্য বিধান রায় অনেক সময় মানুষকে দেখে বলতে টিভি হয়েছে, কিন্তু সেটা কিন্তু অন্য লোক পারে না, শুধু টেস্ট করে বলতে হয়, অবশ্যই টেস্ট করে কনফার্মেশন নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমি দর্শকদের বলবো, আপনারা হোমিওপ্যাথিকে মাপবেন না যে এটা শুধু সর্দি কাশি জ্বরের ওষুধ। যত রকমের জটিল রোগ আছে হোমিওপ্যাথি কিন্তু ট্রিটমেন্ট করতে পারে, এটা ন্যাচারাল প্রসেস। এবং হ্যানিম্যান যখন এটা আবিষ্কার করেছিলেন, তারপরে অনেক যুগ এগিয়ে গেছে, অনেক ফেলাসি আছে, কিন্তু ফেলাসির বাইরেও কিন্তু ফেলাসি। আমি ব্যক্তিগতভাবে যেটা চিকিৎসা করি, আমি একটা স্বকীয় ধারায় চিকিৎসা করি, সেটাকে বলে মল্লিক মেথড। আমরা যে মল্লিক মেথড চিকিৎসা করি, এই মল্লিক মেথড আমার ইংরেজি বাংলা দুটো বই আছে, এবং সারা পৃথিবীতে 10টি দেশে বিভিন্ন চিকিৎসক এটা ব্যবহার করে। এবং সেটা আমরা মডার্ন সায়েন্স, এবং সেটা বলবেন যে কি খাই না মাথায় দেয়,
সেটা হচ্ছে যে বিজ্ঞান আর দর্শনের সমন্বয়ে আমরা এটা তৈরি করেছি। অর্থাৎ আগে হ্যানিম্যান যখন এটা আবিষ্কার করেছিলেন তখন প্যাথোলজি ছিল না, আমরা কিন্তু প্যাথোলজিক্যাল রিপোর্টকেও রেসপন্স দিই। হোমিওপ্যাথিতে একটা কথা আছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা কিন্তু ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ নয়, ডিজিজ এবং অলওয়েজ ডিজিজটাকে এবং পেশেন্টটাকে দুটোর সমন্বয় ঘটিয়ে করি। এবং এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেকে ভাবেন যে এটা আমরাও তো করি, কিন্তু তারা কেউ করেছে কিন্তু বলেনি। এবং অনেক সময় এক্ষেত্রে আমি আমার একটা ভালো উদাহরণ দিই, সেটা হচ্ছে যে যখন আমেরিকা আবিষ্কার হয়েছিল, কলম্বাসকে যখন রানী নৈশভোজের জন্য নেমন্তন্ন করেছিল, তখন অনেকেই বলছিল উনি এটা কি করেছেন, উনি তো কিছুই করেননি, উনি একটা ভূখণ্ড দেখেছেন, নেমেছেন, নেমে নাম দিয়েছেন আমেরিকা, হয়ে গেছে। তখন উনি বলছে হ্যাঁ আপনারাও পারতেন, আমি পেরে একদম গেছি। সেই সাহসটাই দেখাতে এবং হবে এবং সেটাই তখন সেই ডিম, ওরা বললো যে ডিমটাকে একটু বসিয়ে দিন, তো কেউ পাচ্ছে না, পড়ে যাচ্ছে। তখন ঠুকে বসিয়ে দিয়েছে, বলছে আমরা পারতাম। আসলে করে দেওয়ার পরে পারা যায়, একদম, সেই আবার চিন্তাধারা। মানে করার আগে পারা যায় না। সেরকম আমাদের যে মল্লিক মেথড, আমরা কিন্তু অনেক জটিল রোগের ক্ষেত্রে মল্লিক মেথডকে অ্যাপ্লাই করে আমরা সাকসেসফুল হয়েছি, পেশেন্টের যন্ত্রণা নিরসন করেছি। এ নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, অর্থোডক্স হোমিওপ্যাথরা অনেক কথা বলতে পারে। আমরা বলি আমরা রুগীর জন্য নরকেও যেতে রাজি আছি, আর আমার রুগীর হাসি আমার কাছে নোবেল পুরস্কারের থেকেও বেশি। খুব ভালো স্যার, আজকে সময় একদম শেষ। আমরা চেষ্টা করব আরও বেশ কয়েকটা এপিসোড এরকম স্যারকে নিয়ে করার, কারণ অনেক কিছু জানা বাকি রয়ে গেল। আপনারা বুকিং নাম্বার অবশ্যই আপনাদের জন্য স্ক্রিনে আমাদের দেওয়া রয়েছে, সেখানে ফোন করে স্যারের সাথে কথা বলতে পারেন। স্যার অনেক ধন্যবাদ, নমস্কার। ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।